ভুবনপুর গ্রামে ধীরে ধীরে নেমে এসেছিল সন্ধ্যার অন্ধকার। আকাশে জমে থাকা ঘন মেঘে ঢেকে গিয়েছিল চারিদিক। নদীর পার, গ্রামের কাঁচা পথ, এমনকি গাছপালাও। দূরে কোথাও মেঘ গর্জে উঠছিল গুড় গুড় শব্দে। মনে হচ্ছে আর একটু পরেই নেমে পড়বে ঝুম বৃষ্টি। ঠিক এমন সময় প্রতিদিনের মতো আজও জমে উঠেছিল শিবেন কাকার চায়ের দোকানের আড্ডা। আকাশটা যেন ভারী হয়ে উঠেছে পুরো। মনে হচ্ছে বাদলা নামতে আর বেশি দেরি নেই। তাই তো মনে হচ্ছে। তা তুই মেলার দিকে যাসনি? পুজো উপলক্ষে তো এবার বেশ বড় মেলা বসেছে রে। খুড়ো, তুমি তো জানোই সেবেনদার দোকানে সন্ধ্যার আড্ডাটা না দিলে কোনো জায়গাতেই গিয়ে শান্তি মেলে না। এই, ওই রাকেশ দা আসছে না? রাকেশ দা আসলে বরং তারপর না হয় আমরা সকলে মিলে মেলার দিকে যাব। বেশ বেশ, তাই যাব। তবে আজ রাতের কথা তোদের মনে আছে তো? যদি আবার সেই কালো ছায়া নেমে আসে গ্রামে। খুড়ো, শুভ দিনে এসব অশুভ কথা তুলো না তো। আর তারপরও তো কালনন্দন গুরুদেব তো অনেক আগে সেসব গ্রাম থেকে তাড়িয়ে দিয়েছিল। তারপরও কেন এসব নিয়ে কথা বলছো বলো তো? শিবেনদা, তুমি আর রাকেশ দা যে এসব বিশ্বাস করো না সেটা আমরা সবাই জানি, কিন্তু গুরুদেব যাবার সময় স্পষ্ট করে বলে দিয়ে গিয়েছিলেন তিনি মারা গেলে আবারও সেই কালো ছায়াটা নামতে পারে। কিন্তু গত বছর পুজোর সময় তো কিছুই হয়নি। সে বছরও কিছু হবে না। তোমরা শুধু শুধু ভয় পেয়ে বসেছো। এটা ভয় পাওয়া নয় রে, এটা হচ্ছে সতর্ক থাকা, বুঝলি? যেটা তুই আর রাকেশ কখনোই মানিস না। গুরুদেব যখন চোখের সামনে সব দেখিয়েছিল তখন তোরা বিশ্বাস করলি বটে, কিন্তু তার আগে পর্যন্ত ওই কালো রাত নিয়ে তোদের শুধু অবিশ্বাসই ছিল। আচ্ছা খুড়ো, ওসব কথা থাক, কিন্তু রাকেশটা এখনো এলো না কেন বলো তো? আরে আসুক না রাকেশ দা, একটু দেরি করে আসুক। তোমাদের দেখে যদি দু একজন খদ্দের চা খেতে বসে তবে আমারও একটু রোজগার হয়। নয়তো গ্রামে সবাই তো বটতলায় মেলায় গিয়েছে। এদিকে আমার দোকানটা একেবারেই খালি পড়ে আছে। এমন সময় রাকেশ দা গ্রামের রাস্তা দিয়ে হেঁটে এসে সোজা শিবেন্দার চায়ের দোকানে ঢুকে বসে পড়ল বল্লভদার পাশে। এদিকে ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছে আকাশে। কি গো খুড়ো, আজ বেশ আড্ডা জমিয়ে ফেলছো দেখছি বল্লভদার সঙ্গে। তা তোমরা এখনো মেলাতে যাওনি? তোর জন্যই তো এতক্ষণ অপেক্ষা করছিলাম। আচ্ছা, চল এবার মেলার দিকে যাই। না গো খুড়ো, আমি এখন যাব না। তোমার মনে আছে আমার ভাগ্নে সতীশের কথা? 2 বছর আগে যে দুর্গাপুজো এসেছিল, আজ সে আসছে কলকাতা থেকে। সে এলে আমি ওকে নিয়ে যাব মেলায়। আর শুনেছি সঙ্গে ওর একজন বন্ধু আসছে। তা বেশ ভালো কথা। কিন্তু তুই কি ওদের নিতে ঘাটে যাবি না? শহরের ছোকরা একা গ্রামের রাস্তা দিয়ে আসা, সেটা তো ঠিক হবে না রে। আর খুড়ো বলো না, আমি তো আগেই বলেছি ঘাটে গিয়ে ওদের আমি নিয়ে আসবো। কিন্তু সতীশ বলল, মামা আমি আর ছোট্ট নেই, ঠিক আমার বন্ধুর সঙ্গে চলে আসতে পারো। তাই আমি আর কিছু বলিনি। বেশ বিদ্যুৎ চমকাচ্ছে আকাশে। নদীর জলে বৈঠা চালিয়ে গ্রামের ঘাটের দিকে এগোচ্ছে মাঝি। নৌকাতে বসে 2 জন যুবক, বয়স আনুমানিক 22-23। বাবু, এই যে প্রায় ভুবনপুর গ্রামের কাছাকাছি চলে এসেছি। ওই যে সামনেই গ্রামটা চোখে পড়ছে। হ্যাঁ গো কাকু, সেই 2 বছর আগে শেষবার মামার বাড়িতে এসেছিলাম। মাঝখানে পড়াশোনার চাপে আর পুজোয় আসা হয়নি। তবে এবার বন্ধুকে নিয়ে যাচ্ছি,
সাবধানে যেও বাবু, দেখছো না আকাশে কি ঘন মেঘ জমেছে, কখন বৃষ্টি নামবে কে জানে। হ্যাঁ কাকু, ঠিক আছে। আরে কাকুটা বেশ ভালোই ছিল, তাই না বল? হ্যাঁ, খুব মিশুকে ছিল। তবে আমার মামার গ্রামের মানুষও অনেক মিশুকে। তুই চল, বেশ আনন্দ পাবি। গ্রামের সকলেই মেলাতে গেলেও এখনো যায়নি রঘুনাথ ও তার স্ত্রী। মন যেন বেশ ভার হয়ে আছে তাদের। রঘুনাথ একজন দিন মজুর, যেখানেই কাজ পায় দিনে কাজ শেষ করে সন্ধ্যায় বাড়ি ফিরে আসে। তবে আজ কয়েকদিন ধরে তার কাছে কোনো কাজ নেই, তাই সে সকাল থেকে রাত পেরিয়ে ঘরেই বসে আছে। ওগো, আর কতক্ষণ ধরে এভাবে বসে থাকবো বলো দেখিনি? কি আর করব গিন্নি, সকলে বউ বাচ্চা নিয়ে মেলাতে ঘুরতে গেছে। আর আমি তোমাকে এবার পুজোতে একটা নতুন শাড়িও কিনে দিতে পারলাম না। আহা, হয়েছে, এভাবে বসে বসে মনটা খারাপ করো না তো। কয়দিন ধরে কাজকর্ম কিছু নেই, আমি বুঝতে পারছি। শাড়ি যে কিনবে টাকা তো থাকতে হবে নাকি? ওসব নিয়ে তো চিন্তা করো না তো। ভাগ্য করে তোমার মতো একজন বউ পেয়েছি গো। আর 4 দিন ধরে কাজ ছাড়া বাড়িতে বসে আছি, আর তুমি একটা কথাও বলনি, বরং বাপের বাড়ি থেকে যা পেরেছো তাই এনে সংসার চালাচ্ছ। ওসব বাদ দাও তো। বাবা এবার বলেছে তোমার জন্য একটি ব্যবসার ব্যবস্থা করে দেবে। ওসব দিনমজুরি কাজ আর করতে হবে না। কি বলছো গো? শ্বশুর মশাই আমাকে মেনে নিয়েছেন? কই, আসার পরে তো কিছু বলনি। বললাম তো। এখন তা শোনো, আমরা না হয় এবার নবমীতে বাবার বাড়ি যাব, বুঝলে? এখন চলো তো, বাবা কিছু টাকা দিয়েছে, মেলার দিকে গিয়ে একবার ঘুরে আসি। না না গিন্নি, আজ যখন যাওয়া হলো না, এই রাতে আর বাইরে না বেরোনোই ভালো। তোমার মনে নেই কয়েক বছর আগে সেই কালো ছায়া গ্রামে নেমেছিল? কে জানে সেই ছায়া আবার দেখা দিতে পারে কিনা। থাক, ওসব কথা আর বলো না, বরং কাল বিকেলে যাব মেলায়। কিরে, আরে তোর মামার বাড়িতে যেতে আর কতক্ষণ লাগবে? আরে আমরা তো শুধু হেঁটেই চলেছি। আরে, ঘাটে নেমে তো কোনো গাড়ি পেলাম না। বেশি দূর নেই, এই তো সামনে বুঝি একটি বাঁশঝাড়ের রাস্তা আছে, আর তারপরেই আর একটু এগোলেই মামার বাড়ি। আহ, হয়তো গ্রামের মেলায় সকলে গিয়েছে, তাই হয়তো রাস্তায় কোনো মানুষজন নেই। ইতিমধ্যে কথা বলতে বলতে তারা চলে আসে বাঁশঝাড়ের রাস্তায়। ঠিক তখনই শুরু হয় প্রচন্ড ঝড় বৃষ্টি। ঘন ঘন বিদ্যুতের ঝলকানিতে রাস্তা এক মুহূর্তে আলোকিত করে আবার ঢেকে দেয় ঘন অন্ধকারে। কি রে, এই যে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল, এর মধ্যে তো সামনে এগিয়ে যাওয়া ঘোরতর মুশকিল। আচ্ছা, একটু এগো দেখি, কোনো গাছ পেলে তার নিচে একটু আশ্রয় নেওয়া যাবে। হ্যাঁ হ্যাঁ, চল চল চল। কই রে, আশেপাশে তো একটাও গাছ দেখছি না, শুধু চারিদিকেই ঘন বাঁশ বন। দিন আগে এসেছি তোরে, হয়তো তখন 2-1টা গাছ ছিল, কিন্তু এখন তো আর দেখছি না। না রে, ভারী মুশকিলে পড়লাম, সামনে তো আর এগোনো যাচ্ছে না। কি বাতাস বইছে রে বাবা। সামনে এগোনো তাদের জন্য যেন অসম্ভব হয়ে উঠছিল এই ঝড় বৃষ্টিতে। ঠিক এমনই সময়ে বাঁশঝাড়ের ভেতর থেকে একজন বৃদ্ধ লোক এগিয়ে এলো। হাতে তার টিম টিম করে জ্বলছে একটি লণ্ঠন। কি গো বাছারা, তোমরা এই ঝড় বৃষ্টির মাঝে এত রাতে কি করছো?
আমি আমার মামার বাড়ি যাচ্ছি গো দাদু, শহর থেকে এসেছি। রাকেশ পাল আমার মামা। ও বেশ ভালো তো। তা তুমি তাহলে রাকেশের ভাগ্নে? কিন্তু বাছারা, এই ঝড় বৃষ্টির মধ্যে আর সামনে এগোনো তোমাদের জন্য ঠিক না। এই তো এইখানেই আমার ছোট্ট কুঁড়ে ঘর রয়েছে, তোমরা বরং আমার সাথে এসো। ঝড় বৃষ্টি কমে গেলে আমি নিজে গিয়ে তোমাদের রাকেশের বাড়ি রেখে আসবো। এসো। সতীশ, বলছি দাদুটার সাথে কি আমাদের যাওয়া উচিত? এই ঝড় বৃষ্টির মাঝে, তাও আবার গ্রামের পথ। না না, সামনে তো আর যাওয়াটাও সম্ভব নয়। আচ্ছা বেশ তবে। দাদু ঠিক আছে, চলো। ঝড় বৃষ্টি না কমা পর্যন্ত তোমার কুঁড়ে ঘরটাতেই একটু আশ্রয় নেওয়া যাক। ঝড় বৃষ্টির মাঝে বৃদ্ধটির সঙ্গে বাঁশঝাড়ের ভেতরে প্রবেশ করে সামনের দিকে হেঁটে এগিয়ে যেতে লাগলো সতীশ ও অঙ্কুশ। বেশ কিছুক্ষণ হাঁটার পরে একটি কুঁড়ে ঘরের সামনে এসে পৌঁছলো সকলে। কুঁড়ে ঘরটি এত পুরনো ছিল যে দেখে মনে হচ্ছিল বেশ কয়েক বছর সেখানে কেউ থাকে বলে মনে হয় না। তবে বিপদে পড়েছে তারা, এই জন্য এসব নিয়ে আর বেশি কিছু না ভেবে বৃদ্ধ লোকটির সাথে তারা প্রবেশ করলো কুঁড়ে ঘরের ভেতরে। ও রামচরণ, দেখ তোর জন্য কি নিয়ে এসেছি। কত বছর বাদে আমারও পেয়েছি কচি কচি শিকার। তুই এদের বুঝে নে, আমি চললাম। কি বলছো তুমি? ঠিক এমন সময় বিকট এক হাসি দিয়ে সেখান থেকে অদৃশ্য হয়ে গেল বৃদ্ধটি। আর ঘরের এক কোণায় অন্ধকারের মাঝে ভেসে উঠল একটি পিশাচ, হাতে তার ধারালো একটি ছুরি। ঠিক তার পাশেই একটি খাটে শোয়ানো ক্ষত বিক্ষত একটি লাশ। কি হচ্ছে সব? আর ওই দাদুটা কোথায় গেল? ওরে বাবারে, সতীশ, সতীশ, এ যে আস্ত নরপিশাচ। আমি এক নরপিশাচ। ঠিক বলেছিস, ঠিক বলেছিস। আর এখন এখন তোদের কিডনি, চোখ সব কিছু খুলে নিয়ে বাকি মাংস, হাড় গোড় সব চিবিয়ে চিবিয়ে খাবো। ওরে ওরে অঙ্কুশ, ওই বুড়োটা যে আমাদের জালে জড়িয়ে এখানে নিয়ে এসেছে রে। না না, আমাদের এখান থেকে এখনই পালাতে হবে। পালাবি? কোথায় পালাবি? আমার এখানে যে আসে তার কিডনি, চোখ না বের করে যে আমি যেতে দিই না রে। আয়, আয় আমার কাছে, আয়, আয়। অঙ্কুশ, দাঁড়িয়ে আছিস কেন? তাড়াতাড়ি চল, দৌড়া। আর এক মুহূর্ত নষ্ট না করে তারা দুজনেই সেখান থেকে প্রাণপণে দৌড়তে শুরু করলো। চোখের সামনে যেন এখনো ভাসছে সেই রক্ত জল করার দৃশ্য। রাতের অন্ধকার ভেদ করে তারা যে কোথায় দৌড়ে যাচ্ছে সেটি তাদের একদমই জানা নেই। কিন্তু বেশ কিছুক্ষণ দৌড়ানোর পরে তারা দুজনে গ্রামে এসে পৌঁছয়। তবে আর শরীরে শক্তি না পেয়ে জ্ঞান হারিয়ে সেখানেই পড়ে যায় সতীশ আর অঙ্কুশ।
সকালের সূর্যের কিরণ পড়েছে ভুবনপুর গ্রামে। কাল রাতের ভয়ঙ্কর কালো ছায়া থেকে বেঁচে ফিরে এখন মামার বাড়ির ঘরে একটি খাটে শুয়ে আছে সতীশ আর অঙ্কুশ। সামনেই দাঁড়িয়ে আছে তার মামা রাকেশ, বল্লভদা ও গুণিন খুড়ো। বেশ কিছুক্ষণ পরে সতীশ ও অঙ্কুশের জ্ঞান ফিরে এলো। মেরে ফেলবে, ওরা আমাদের মেরে ফেলবে। আমাদের কিডনি, চোখ সব বার করে নেবে। বাঁচাও, বাঁচাও, কে আছো, আমাদের বাঁচাও। শান্ত হও তোমরা, তোমাদের কেউ কিচ্ছু করবে না। এই যে সতীশ, তুই এখন আমার বাড়িতে। মামা, মামা কাল রাতে। হ্যাঁ বলতো এবার বাবা, কি হয়েছিল কাল রাতে? কাল আমরা নৌকা থেকে গ্রামের রাস্তা দিয়ে হাঁটছিলাম, আর তারপর বেশি কিছুক্ষণ হাঁটার পরে এসে পৌঁছাই বাঁশঝাড়ের রাস্তায়, আর শুরু হয় প্রচন্ড ঝড় বৃষ্টি। আর তারপর আমরা প্রাণপণে দৌড়াতে শুরু করি। তারপর তারপর আর কিছু বলতে পারছি না মামা। আমি বলছি। আর তারপর আমি আর গুণিন খুড়ো, তোর বল্লভ মামা মিলে তোদের খুঁজতে বের হই, কারণ অনেক রাত হয়ে যাচ্ছিল। তারপরও তোরা এসে পৌঁছাচ্ছিলি না, আবার তুমুল ঝড় বৃষ্টিও শুরু হয়েছিল। পরে তোদের গ্রামের মাঝে অজ্ঞান অবস্থায় পড়ে পাই। সব আমার দোষ, সব আমার দোষ রে, সব আমার দোষ। কেন মামা, তুমি নিজেকে কেন দোষ দিচ্ছ? আমি তো তোমাকে ঘাটে আসতে মানা করেছিলাম। তবে মামা, একটা প্রশ্ন ছিল, ওই প্রেতাত্মারা কারা ছিল? ওরা কারা? এর বিষয়টি মাথায় ছিল না বলেই তো নিজের দোষ দিচ্ছি রে বাবা। তোদের সব বলি শোন তবে। আজ থেকে 2 বছর আগে হঠাৎ গ্রামে ছোট থেকে বৃদ্ধ সকলে কেমন জানি লাপাত্তা হয়ে যাচ্ছিল। কিন্তু তারা কোথায় হারিয়ে যাচ্ছিল বা কে বা তাদের লাপাত্তা করছিল তার কিছুই জানা যাচ্ছিল না। তারপর মামা, আর তারপর একদিন ওই বাঁশঝাড়ের ভিতরে কয়েকজন গ্রামবাসীর চোখে পড়ে সেই বৃদ্ধ রামচরণ ও তার সাথী দেবাশিস 2 জন মিলে গ্রামের এক বৃদ্ধকে ধরে তার শরীর কাটা ছেঁড়া করে কি যেন বের করে নিচ্ছে। আর এটা দেখার পরে তারা এসে গ্রামে খবর দেয়। পরে লাঠি ঠ্যাঙা হাতে বেশ কিছু গ্রামবাসী সেখানে গিয়ে জানতে পারে তারা কলকাতায় এক অঙ্গ পাচারকারীর দলের সঙ্গে যুক্ত। আর ঠিক তখনই সকল গ্রামবাসী মিলে তাদের কুপিয়ে মেরে ফেলে। আর তারপর কি হলো? 1 বছর সবই ঠিকঠাক ছিল রে, কিন্তু সেই একই রাতে পরের বছর পিশাচ রূপে তারা আবারও ফিরে আসে। কেউ ভুল করে সেখানে গেলে তাদের কিডনি, চোখ সব বের করে তাদের হাড়গোড় সব চিবিয়ে খেত ওরা। ওই একদিন কানন্দন গুরুদেব তার তন্ত্র শক্তি বিদ্যা দিয়ে সব কিছু বন্ধ করে দেয়। হ্যাঁ হবে, গুরুদেব আজও বলেছিল তিনি যদি মারা যান তবে আবারও কোনো না কোনো এক সময় সেই পিশাচের দল আবার ফিরে আসতে পারে। কিন্তু এই বিষয়টা তোরা আর কেউ মনে রাখিসনি। আজ তোর ভাগ্নে সতীশ আর তার বন্ধুরা শুধু কপালের জোরে বেঁচে ফিরেছে। হ্যাঁ গো খুড়ো, তুমি ঠিক বলেছ। পুরো ঘটনা শুনে একদম নিশ্চুপ হয়ে গেল অঙ্কুশ ও সতীশ। তারপর সেই ভুবনপুর গ্রামে একজন কাল তন্ত্রবিদ্যায় অন্তর্ভুক্ত গুরুদেবকে এনে চিরতরে সেই প্রেতাত্মাকে ধ্বংস করে দেয় গ্রামবাসীরা। আর এই ঘটনা গ্রাম থেকে কলকাতা শহর পর্যন্ত ছড়িয়ে যায়।